ইরান ও আমেরিকার সম্পর্ক বহু দশক ধরে বৈরিতার, সন্দেহের এবং রাজনৈতিক সংঘাতের এক জটিল ইতিহাস বহন করে চলেছে। কিন্তু এই দীর্ঘ উত্তেজনার আবহে হঠাৎ করেই এক ভিন্ন সুর শোনা গেল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের গলায় এবং তার খোলা চিঠিতে। সেখানে তিনি সরাসরি আমেরিকার সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিলেন, আমাদের কোনো শত্রুতা নেই আপনাদের সঙ্গে। এই বক্তব্য শুধু কূটনৈতিক নয়, বরং গভীর রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক তাৎপর্য বহন করে। এই প্রতিবেদনে আমরা সেই বার্তার অন্তর্নিহিত অর্থ, তার প্রেক্ষাপট, ঐতিহাসিক ভিত্তি এবং ভবিষ্যৎ প্রভাব বিশ্লেষণ করব। প্রথমেই চলে আসছে যুদ্ধের আবহে এক ব্যতিক্রমী বার্তা। যখন দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা তুঙ্গে, তখন সাধারণত নেতাদের ভাষা আরও কঠোর হয়। কিন্তু এই প্রেক্ষাপটে পেজেশকিয়ানের চিঠি একটি কৌশলগত ব্যতিক্রম। তিনি সরাসরি আমেরিকার নাগরিকদের উদ্দেশ্যে লিখেছেন, সরকার এবং জনগণের মধ্যে পার্থক্য করতে হবে। এই বক্তব্যের মধ্যে একটি স্পষ্ট কূটনৈতিক কৌশল রয়েছে। তিনি বুঝতে পেরেছেন যে যুদ্ধ শুধু ময়দানে নয়, জনমতের ক্ষেত্রেও লড়া হয়। আমেরিকার জনমত যদি যুদ্ধবিরতি হয়, তাহলে সরকারের ওপর চাপ বাড়তে পারে। দুই, শত্রুতা নেই, একটি রাজনৈতিক বার্তার গভীরতা। আমাদের কোনো শত্রুতা নেই, এই বাক্যটি শুনতে যতটা সরল, বাস্তবে ততটাই জটিল। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে শত্রুতা কখনো শুধুমাত্র আবেগের বিষয় নয়, এটি ক্ষমতা, স্বার্থ এবং কৌশলের সমষ্টি। পেজেশকিয়ান এখানে একটি গুরুত্বপূর্ণ বিভাজনের কথা টেনেছেন। সরকার বনাম জনগণ, রাষ্ট্রনীতি বনাম মানবিক সম্পর্ক। এই বিভাজন তৈরি করে তিনি একদিকে আমেরিকার সাধারণ মানুষের সহানুভূতি অর্জন করতে চাইছেন, অন্যদিকে মার্কিন প্রশাসনের নীতিকে প্রশ্নের মুখে ফেলেছেন। 3 নম্বরে চলে আসছে আমেরিকার ভূমিকা এবং প্রশ্নবাণ। পেজেশকিয়ান তার চিঠিতে সরাসরি প্রশ্ন তুলেছেন, ইরান কি সত্যিই কোনো হুমকি ছিল? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি যুদ্ধের নৈতিক ভিত্তিকেই চ্যালেঞ্জ করে। তিনি আরও প্রশ্ন করেন, নিরীহ মানুষের মৃত্যু কি কোনো উদ্দেশ্য সাধন করে? একটি দেশকে ধ্বংস করে দেওয়া কি আমেরিকার ভাবমূর্তিকে উন্নত করে? এই প্রশ্নগুলির মাধ্যমে তিনি শুধু আমেরিকার নীতিকে নয়, তার বৈশ্বিক নেতৃত্বকেও প্রশ্নবিদ্ধ করেছেন। 4, ডোনাল্ড ট্রাম্প এবং যুদ্ধের রাজনৈতিক প্রেক্ষাপট। এই চিঠি এমন এক সময় এসেছে যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ফলে এটি সময়ের দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ট্রাম্প প্রশাসন দাবি করেছে যে এই সামরিক পদক্ষেপ প্রতিরক্ষামূলক, কিন্তু পেজেশকিয়ান সেই দাবিকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে এই যুদ্ধ হয়তো শুধুমাত্র নিরাপত্তার জন্য নয়, বরং বৃহত্তর রাজনৈতিক এবং কৌশলগত স্বার্থের জন্য পরিচালিত হচ্ছে। শত্রু তৈরি করার রাজনীতি রয়েছে 5 নম্বরে। পেজেশকিয়ান তার চিঠিতে একটি গুরুত্বপূর্ণ ধারণা তুলে ধরেছেন, শত্রু তৈরি করার রাজনীতি। তিনি বলেন, অনেক সময় শক্তিশালী দেশগুলি নিজেদের স্বার্থে একটি শত্রুর চিত্র তৈরি করে, সামরিক আধিপত্য বজায় রাখতে, অস্ত্রকে, শিল্পকে টিকিয়ে রাখতে, কৌশলগত বাজারকে নিয়ন্ত্রণ করতে। এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতির এক কঠিন বাস্তবকে সামনে আনে। ইতিহাসে বহুবার দেখা গেছে শত্রু ধারণাটি রাজনৈতিকভাবে নির্মিত। 6 নম্বরে ইসরায়েল প্রসঙ্গ, প্রক্সি যুদ্ধের ইঙ্গিত। পেজেশকিয়ান সরাসরি প্রশ্ন তুলেছেন, আমেরিকা এবং ইসরায়েলের হয়ে এই যুদ্ধে কি অংশ নিচ্ছে? এই বক্তব্য অত্যন্ত সংবেদনশীল, কারণ এটি মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুকে স্পর্শ করে। তিনি ইঙ্গিত করেছেন যে ইসরায়েল হয়তো ইরানকে হুমকি হিসেবে দেখিয়ে অন্য ইস্যু থেকে দৃষ্টি সরাতে চাইছে। আমেরিকা সেই কৌশলের অংশ হয়ে উঠছে। এই অভিযোগ নতুন নয়, কিন্তু একজন রাষ্ট্রপ্রধানের মুখে এভাবে সরাসরি উঠে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 7 নম্বরে থাকছে ইতিহাসের ছায়া, 1953 থেকে বর্তমান। ইরান আমেরিকার সম্পর্কের অবনতি একদিনে হয়নি। পেজেশকিয়ান তার চিঠিতে 1953 সালের অভ্যুত্থানের কথা উল্লেখ করেছেন,
যেখানে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনার প্রভাব এখনও ইরানের রাজনৈতিক মনস্তত্ত্বে গভীরভাবে রয়ে গিয়েছে। এরপর আসছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক সংঘর্ষ, কূটনৈতিক বিচ্ছিন্নতা। এইসব মিলিয়ে একটি গভীর অবিশ্বাস তৈরি হয়েছে, যা আজও কাটেনি। ৮ নম্বরে আত্মরক্ষার যুক্তি। পেজেশকিয়ান দাবি করেছেন যে ইরান কখনো আগ্রাসী ভূমিকা নেয়নি, বরং সবসময় আত্মরক্ষার পথ বেছে নিয়েছে। এই বক্তব্য অবশ্য বিতর্কিত, কারণ আন্তর্জাতিক মহল ইরানের ভূমিকা নিয়ে বিভিন্ন মত রয়েছে সেখানে। তবে তার বক্তব্যের মূল উদ্দেশ্য হলো ইরানকে একটি প্রতিরক্ষামূলক রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা, নয় জনমতের গুরুত্ব। এই চিঠির সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো এটি সরাসরি আমেরিকার জনগণের উদ্দেশ্যে লেখা। এখানে পেজেশকিয়ান বুঝিয়ে দিয়েছেন যে যুদ্ধ শুধু সরকার পরিচালনা করে না, জনগণের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আমেরিকানদের আহ্বান জানিয়েছেন সরকারি প্রচারের বাইরে গিয়ে বাস্তবতা দেখার জন্য। 10 নম্বরে চলে আসছে মিস ইনফরমেশনের প্রসঙ্গ। পেজেশকিয়ান দাবি করেছেন যে ইরান সম্পর্কে অনেক ভুল তথ্য ছড়ানো হয়। তিনি আমেরিকানদের বলছেন যে যারা ইরান ভ্রমণ করেছেন তাদের সঙ্গে কথা বলুন, ইরানি অভিবাসীদের দেখুন যারা বিশ্বমানের প্রতিষ্ঠানগুলোতে কাজ করেছেন। এর মাধ্যমে তিনি ইরানের একটি ইতিবাচক চিত্র তুলে ধরতে চেয়েছেন। নিষেধাজ্ঞা সত্ত্বেও উন্নয়ন রয়েছে 11 নম্বরে। তিনি উল্লেখ করেছেন যে কঠোর নিষেধাজ্ঞার মাধ্যমে ইরান শিক্ষা, প্রযুক্তি এবং স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি করেছে। এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা। আমরা শুধু টিকে নেই, আমরা এগিয়েও চলেছি। 12 নম্বরে যুদ্ধবিরতি, আমেরিকার জনমত। বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে যে আমেরিকার একটি বড় অংশ এই যুদ্ধকে সমর্থন করছে না। এই প্রেক্ষাপটে পেজেশকিয়ানের চিঠি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি সেই জনমতের উপরে ভর করে একটি নতুন কূটনৈতিক পথ তৈরি করতে চাইছেন। 13 নম্বরে কূটনৈতিক সম্ভাবনা বনাম সংঘাত। চিঠির শেষে তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বিশ্ব এখন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে, একদিকে সংঘাত, অন্যদিকে সংলাপ। তিনি স্পষ্টভাবে সংলাপের পক্ষে মত দিয়েছেন। 14 নম্বর বাস্তবতা বনাম প্রচার। পেজেশকিয়ান প্রশ্ন তুলেছেন, ইরানের যে চিত্র আমেরিকানদের সামনে তুলে ধরা হয় তা কি বাস্তবের সঙ্গে মেলে? এই প্রশ্নটি শুধু আমেরিকার জন্য নয়, গোটা বিশ্বের ক্ষেত্রে প্রযোজ্য। এক চিঠির বহুমাত্রিক তাৎপর্য। মাসুদ পেজেশকিয়ানের এই খোলা চিঠি শুধু একটি রাজনৈতিক বিবৃতি নয়, এটি একটি কৌশলগত বার্তা, একটি মনস্তাত্ত্বিক প্রয়াস, একটি কূটনৈতিক উদ্যোগ। এর মধ্যে রয়েছে জনমতকে প্রভাবিত করার চেষ্টা, যুদ্ধের নৈতিকতা প্রশ্নবিদ্ধ করা, ইতিহাসের পুনর্ব্যাখ্যা, ভবিষ্যতের সম্ভাবনার ইঙ্গিত। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।